ক্যালকুলেশন। সিপিইউ টাইম কিভাবে ক্যালকুলেশন করে, ফার্স্ট অফ অল সিপিইউ টাইম কেন ক্যালকুলেট আমাদের করা লাগবে, পারফরমেন্সের একটা মেট্রিক লাগবে। পারফরমেন্সের যদি কোনো মেট্রিক না থাকে তাহলে আমরা পারফরমেন্সটাকে মেজার করবো কিভাবে। সো পারফরমেন্সের মেট্রিক হিসেবে আমরা ধরে নিয়েছিলাম রেসপন্স টাইমকে। রেসপন্স টাইম কি ছিল, রেসপন্স টাইম ছিল একটা সিঙ্গেল টাস্ক পারফর্ম করতে কি পরিমাণ সময় লাগে সেটা ছিল রেসপন্স টাইম। এখন এই রেসপন্স টাইমকে আমরা আবার দুই ভাগে ভাগ করছিলাম, ইলাপস টাইম এন্ড সিপিইউ টাইম। কেন দুই ভাগে ভাগ করছিলাম, কারণ আমার সিপিইউর অনেকগুলো পেরিফেরাল আছে এবং ওই পেরিফেরাল গুলো দিয়ে সে অনেক কাজ করতে পারে। পেরিফেরাল গুলো দিয়ে সে তোমার কাজের বাইরে আরো এক্সেস কিছু কাজ করতে হয় ওর, যে কোনো একটা ইনস্ট্রাকশনকে রান করতে। তাইলে এখন কোশ্চেন দাঁড়াচ্ছে যে আমরা তাহলে কিভাবে রেসপন্স টাইমটাকে কাউন্ট করবো, এই পেরিফেরালের টাইমটা সহ নাকি পেরিফেরালের টাইমটা ছাড়া। তো পেরিফেরালের টাইমটা সহ যদি আমরা কাউন্ট করি ওইটাকে বলা হয় ইলাপস টাইম। আর পেরিফেরালের টাইমটা যদি কমপ্লিটলি ইগনোর করি, জাস্ট প্রসেসর কতক্ষণ ওই টাস্কটা প্রসেস করছে, জাস্ট যদি এইটা কাউন্ট করি তাহলে সেটাকে বলছিলাম আমরা সিপিইউ টাইম। তো সিপিইউ টাইম নিয়ে কাজ করার জন্য আমার কি কি লাগে, সিপিইউ টাইম নিয়ে কাজ করার জন্য আমার যে ক্লক পালসটা আছে, আমার সিপিইউর যে ক্লক পালসটা থাকবে সেই ক্লক পালসটা নিয়ে কাজ করতে হবে। সেই ক্লক পালসটা দিয়ে সে হচ্ছে ডিটারমাইন করবে এই টাইমটা। কিভাবে ডিটারমাইন করবে, ফর্মুলাটা কি ছিল, কয়টা ওর টোটাল কয়টা ক্লক পালস লাগতেছে ওই প্রোগ্রামটা রান করতে, নাম্বার ওয়ান, এবং প্রত্যেকটা ক্লক পালসের সাইজ কত, নাম্বার টু। যদি এই দুইটা তোমার কাছে থাকে, যেমন তোমার লাগবে 10টা ক্লক পালস, প্রত্যেকটা 10 ন্যানো সেকেন্ড, 10 × 10 100 ন্যানো সেকেন্ড, দ্যাটস ইউর সিপিইউ টাইম। ভেরি ইজি। এখন প্রবলেম কি দাঁড়িয়েছিল, প্রবলেম দাঁড়িয়েছিল আমার এমন একটা প্রোগ্রাম থাকতে পারে যেই প্রোগ্রামে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস অফ ইনস্ট্রাকশন আছে। ঠিক আছে, এই যে এখানে আমরা এই প্রবলেমটা দেখে গতকাল শেষ করছিলাম, যে এখানে আমার 5টা টাইপ অফ ইনস্ট্রাকশন আছে, 5টা টাইপ অফ ইনস্ট্রাকশন প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট সময় নিয়ে শেষ করে। কেউ একটা ক্লক পালস নিয়ে শেষ করতে পারে, কেউ দুইটা, কেউ তিনটা, চারটা, পাঁচটা, এইভাবে আলাদা আলাদা ক্লক পালস নিয়ে শেষ করে। তাইলে এই সিনারিওতে আমাদের কি করতে হয়, এই সিনারিওতে আমাদের ফার্স্টে বের করতে হবে এই টোটাল প্রোগ্রামটার জন্য কয়টা ক্লক পালস লাগবে। ঠিক আছে, তো এটার জন্য আমরা কিভাবে বের করছিলাম, আমরা ফার্স্টে জানা লাগবে কয়টা ইনস্ট্রাকশন আছে সেটা, এন্ড দেন ওই কয়টা ইনস্ট্রাকশন কয়টা করে ক্লক পালস নেয়, কয়টা পার ইনস্ট্রাকশন কয়টা ক্লক পালস নেয়, এটাকে আমরা একটা নাম দিছিলাম কি, সিপিআই, ক্লক পার ইনস্ট্রাকশনস। তো তোমার কাছে যদি নাম্বার অফ ইনস্ট্রাকশন জানা থাকে, সেই নাম্বার অফ ইনস্ট্রাকশনকে যদি তুমি সিপিআই দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে তুমি সেখানে কি কি পাচ্ছ, তাহলে তুমি সেখানে পাচ্ছ ওই পার্টিকুলার ইনস্ট্রাকশন গুলোকে রান হইতে কত সময় লাগে। যেমন আমরা এখানে ধরে নিয়েছিলাম আমাদের দুইটা এডিশন ইনস্ট্রাকশন আছে, দুইটা এডিশন ইনস্ট্রাকশন, পার ইনস্ট্রাকশন একটা করে ক্লক পালস নেয়। ইন দ্যাট কেস এই প্রোগ্রামের যত যোগ আছে সব যোগ হইতে কয়টা ক্লক পালস লাগবে, 2 × 1। এইভাবে করে তুমি প্রত্যেক টাইপ অফ ইনস্ট্রাকশন তোমার কাছে যেগুলো প্রোভাইড করা আছে সেই প্রত্যেক টাইপ অফ ইনস্ট্রাকশন এন্ড প্রত্যেক টাইপ অফ ইচ ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন কয়টা করে ক্লক পালস নেয়, এটাকে যদি তুমি মাল্টিপ্লাই করো তাহলে তুমি টোটাল নাম্বার অফ ক্লক পালসেস পাবা। যেমন আমাদের এই ম্যাথের জন্য দ্যাট ওয়াজ এই যে এখানে যে 27টা আছে সেই 27। দেন তোমার কি জানা লাগবে, এই যে নাম্বার অফ ক্লক পালস তুমি পেয়ে গেলা সবসময়, এটা দেখানোর রিজন কি ছিল, এটা দেখানোর রিজন ছিল সবসময় তোমাকে নাম্বার অফ ক্লক পালস দিয়ে দিবে না। যদি দিয়ে না দেয় ইন দ্যাট কেস তোমার এটা বের করে নিতে হবে, বের করে এটার সাথে একটা ক্লক পালস কত কত সেকেন্ড টাইম নেয় ওইটাকে যদি তুমি মাল্টিপ্লাই করো, অর অর এইখানে তো ক্লক টাইম আমরা কি দেখছিলাম, ক্লক ফ্রিকোয়েন্সি ইকুয়াল 1 / ক্লক টাইম, এরকম একটা ফর্মুলা আমাদের ছিল। এই ফর্মুলা দিয়ে চাইলে তুমি ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করে এই 27কে ভাগও করতে পারো, ভাগও করলেও তুমি সেই সিপিইউ টাইমটা পেয়ে যাবে। দিয়ে কারো কি কোনো কোয়েশ্চেন আছে লাস্ট দিনের সেশনের ব্যাপারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই সেশন থেকে তোমার মিডের 5 থেকে 6 মার্ক আসবে। কারণ এই ম্যাথ মানে সিপিইউ টাইমের একটা ম্যাথ আসবে, এটা খুবই বেসিক একটা ম্যাথ। ঠিক আছে, আচ্ছা এখন একটু খারাপ নিউজ দিই, এই ম্যাথ গুলোতে কিন্তু বাইনারি মার্কিং হয়। ঠিক আছে, কেন, কারণ হচ্ছে অনেকে বলে স্যার ক্যালকুলেশন মিস্টেক হয়েছে, এখানে গুণ আর যোগ করতে যদি তোমার ক্যালকুলেশন মিস্টেক হয়, 400 লেভেলের কোর্স, 300 লেভেলের কোর্স, দ্যাটস ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। তো এগুলোতে বাইনারি না, অনেকটা মানে মানে একটা মিডল গ্রাউন্ড থাকে, যে আইদার মানে 0, 50 or 100 এরকম মার্কিং হয়। আচ্ছা, তো এখন দেখি একটা ফুল ম্যাথ, এই 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 ইসের একটা ফুল ম্যাথ আমরা দেখি যে ইউজুয়ালি মিড টাইমে কিভাবে আসে। আবারও আমরা সেম ভাবে স্টার্ট করি, যে তোমার কাছে
5টা টাইপের ইনস্ট্রাকশন আছে এ বি সি ডি ই, এন্ড প্রত্যেকটা টাইপের ইনস্ট্রাকশনের জন্য তোমাকে সিপিআই প্রোভাইড করা হবে 1 2 3 4 5। প্রত্যেক টাইপের ইনস্ট্রাকশনের জন্য তোমাকে নাম্বার অফ ইনস্ট্রাকশনস প্রোভাইড করা হবে 2 3 2 1 4 এরকম। এন্ড তোমাকে কোয়েশ্চেন নাম্বার 1 এ তোমাকে বলবে ক্যালকুলেট দ্য অ্যাভারেজ সিপিআই। কোয়েশ্চেন নাম্বার 2 তে তোমাকে বলবে ক্যালকুলেট দ্য সিপিইউ টাইম। আচ্ছা, এখানে তারপর তোমাকে ইনস্ট্রাকশন দিয়ে দিবে, কি ইনস্ট্রাকশন দিয়ে দিবে, তোমার একটা কম্পিউটারের ক্লক পালস ফর কম্পিউটার এ ইকুয়াল 10 ন্যানোসেকেন্ড, আর ক্লক রেট অফ কম্পিউটার বি ইকুয়াল 4 গিগাহার্টজ, এরকম করে দিয়ে দিবে। আর কোশ্চেন সি তে বলবে পারফরমেন্স, দুইজনের পারফরমেন্স কেমন বের করো। পারফরমেন্সে কে কোন কম্পিউটারটা বেটার পারফর্মিং সেটা বের করো। ঠিক আছে, তাহলে আমরা কি দিয়ে শুরু করব? আমরা ফার্স্টে শুরু করবো এভারেজ সিপিআই দিয়ে। এভারেজ সিপিআই বের করতে হয় কি হবে, এভারেজ সিপিআই বের করার নিয়ম হচ্ছে, এখানে তো সব ইনস্ট্রাকশন এখন আলাদা আলাদা, সব ইনস্ট্রাকশনকে আলাদা রাখা যাবে না। সব ইনস্ট্রাকশনকে আলাদা না রেখে একটা সেম প্যারামিটারে নিয়ে যেতে হবে। সেই সেম প্যারামিটারটা কি? ক্লক সাইকেল। সবারই ক্লক সাইকেল লাগে, ওর একটা ক্লক সাইকেল, ওর দুইটা, ওর তিনটা, ওর চারটা, ওর পাঁচটা। সো বেসিক্যালি ইমাজিন যে 5টা আলাদা আলাদা বক্স আছে, 5টা আলাদা আলাদা বক্সে 5টা আলাদা আলাদা কালারের বল আছে। এখন তোমাকে বললে হইলো এভারেজে কয়টা ই লাগে, তো তুমি কি সব আলাদা আলাদা রাখবা? না তো, সবকে একসাথে করবা। তাহলে ফার্স্টে তুমি বের করে ফেলবা তো নাম্বার অফ ক্লক সাইকেল কয়টা লাগবে। তো আমার টোটাল নাম্বার অফ ক্লক সাইকেল লাগবে দুইটা। এ দিয়ে শুরু করি, দুইটা এ টাইপের ইনস্ট্রাকশন আছে, দুইটা এ টাইপের ইনস্ট্রাকশন, একটা করে সিপিআই লাগে, তাহলে এ এর জন্য দুইটা লাগবে, প্লাস বি এর জন্য 3 দুগুণা 6টা লাগবে, প্লাস সি এর জন্য 3 দুগুণা 6টা লাগবে, প্লাস ডি এর জন্য 4 একে 4, আর ই এর জন্য 5 4 20। টোটাল আমার ক্লক পালস কয়টা লাগছে? 20 24 30 36 38, টোটাল 38টা ক্লক সাইকেল লাগছে। এটা কি এটা কি আমি বের করলাম? এটা বের করলাম এই প্রোগ্রামটা শুরু থেকে শেষ পর্যন্ত এক্সিকিউট করতে টোটাল কয়টা ক্লক সাইকেল লাগছে। দেন এখন তাহলে আমাকে কি লাগবে? এভারেজ সিপিআই। এভারেজ সিপিআই বের করতে হলে কি করতে হবে? এভারেজ সিপিআই বের করতে হলে টোটাল নাম্বার অফ ক্লক সাইকেল ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ইনস্ট্রাকশনস। তাহলে আমার এখানে টোটাল ইনস্ট্রাকশন কয়টা? 2 3 5 6 7 8, 8 আর 4 12 ডিভাইডেড বাই 12। 38/12 করলে কত হয়? 38 ডিভাইডেড বাই 1 2, 38 ডিভাইডেড বাই 1 2 করলে 3.1667 এরকম হয়। ঠিক আছে, কেউ আবার এটাকে ফ্লোরিং করে দিও না কিন্তু। কারণ হচ্ছে অনেকে মনে করে যে স্যার আপনি তো বলছেন যে কম্পিউটার একটা ফুল সিপিআই, কম্পিউটার একটা ফুল ক্লক পালস নিয়ে কাজ করে, তাহলে যেহেতু এটা 3.16, এটাকে কি আমরা, সরি ফ্লোরিং না তো, সিল করে 4 বানায় দিব? দ্য অ্যান্সার ইজ না। এভারেজ সিপিআই কিন্তু ডেসিমালে থাকতে পারে, নর্মাল সিপিআই কোনোদিন ডেসিমালে থাকবে না, ওটা একটা পিওর ইন্টিজার নাম্বার থাকবে। কিন্তু এভারেজ সিপিআই নিয়ে আমরা যখন কাজ করবো সেটা কিন্তু ডেসিমালে থাকতেও পারে। ঠিক আছে, তাহলে এটা গেল আমার ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার, এভারেজ সিপিইউ বের করা। তাহলে এরপর এখান থেকে আমাদের বের করতে হবে ক্যালকুলেট দ্য সিপিইউ টাইম। সিপিইউ টাইমের ফর্মুলা কি জানছি? সিপিইউ টাইমের ফর্মুলা আমরা জানছি আইসি ইনটু সিপিআই ইনটু ক্লক টাইম। এখন আমার এখানে কম্পিউটার এ আছে, কম্পিউটার বি আছে, তাহলে ফার্স্ট আমি সিপিইউ অফ কম্পিউটার এ বের করি। কম্পিউটার এর জন্য ফার্স্ট আইসি কত, ইনস্ট্রাকশন কাউন্ট কত, ইনস্ট্রাকশন কাউন্ট তো চেঞ্জ হবে না, ইনস্ট্রাকশন কাউন্ট তো এখানে 12টা ইনস্ট্রাকশন আছে। সিপিআই, এভারেজ সিপিআই যে এখানে বের করছি 3.1667। দেখো এই 12কে 3.1667 দিয়ে গুণ দিলে কিন্তু 38ই পাবো, ইন্টু ক্লক টাইম 10 ন্যানোসেকেন্ড, তাহলে 10 ইন্টু 10⁻⁹ তাহলে এখানে 380 ইন্টু 10⁻⁹ সেকেন্ড লাগলো কম্পিউটার এ এর জন্য। কম্পিউটার বি এর জন্য কত লাগবে? আইসি ইন্টু সিপিআই। এখানে কম্পিউটার বি এর জন্য কি দেওয়া? ক্লক রেট দেওয়া 4 গিগাহার্টজ। ক্লক রেট দেওয়া থাকলে এটাকে
যেহেতু এখানে টি টি গুণ হচ্ছে, তার মানে টি 1/f হয়ে নিচে ভাগে এখানে চলে যাবে, রাইট? 4 ইন্টু 10⁹9, তার মানে হচ্ছে গেলে এটা 38/4 ইন্টু 10⁻⁻9, 9.5 9.5 ইন্টু 10⁻⁻9 সেকেন্ড, মানে হচ্ছে এটা বেসিক্যালি 9.5 ন্যানো সেকেন্ডে করতে পারে কাজটা, এটা করতে পারে 380 ন্যানো সেকেন্ডে কাজটা করতে পারে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমি সিপিইউ টাইম গুলো বের করলাম। এখন তাহলে কোশ্চেন নাম্বার সি কি, দুইজনের পারফরমেন্সের পার্থক্য। পারফরমেন্স কিভাবে বের করে, যদি মনে থাকে তোমাদের, পারফরমেন্স আমরা লাস্ট দিন দেখছিলাম পি ইকুয়াল 1/e, পারফরমেন্স ইকুয়াল 1/এক্সিকিউশন টাইম। এক্সিকিউশন টাইম কি, এক্সিকিউশন টাইম কিসের আরেক নাম? এক্সিকিউশন টাইম সিপিইউ টাইমেরই আরেক নাম। তার মানে কম্পিউটার এ এর পারফরমেন্স হবে 1/380 ন্যানো সেকেন্ড, আর কম্পিউটার বি এর পারফরমেন্স হবে 1/9.5 ন্যানো সেকেন্ড। ম্যাথ করা লাগে না, ম্যাথ না করে আমি বলে দিতে পারবো কম্পিউটার বি এর পারফরমেন্স বেটার হবে, কারণ কম্পিউটার বি সেম প্রোগ্রামটা অনেক কম সময়ে এক্সিকিউট করে ফেলছে দেন কম্পিউটার এ, তাই না? এই হচ্ছে এই একটা ফুল ম্যাথ শুরু থেকে শেষ পর্যন্ত, ঠিক আছে? তাহলে এই ম্যাথে ভুল করার জায়গা কি কি থাকে? ভুল করার জায়গা থাকে এই যে এভারেজ সিপিআই বের করা। এভারেজ সিপিআই একটা এখানে বুঝতেই পারতেছো, ফার্স্টেরটার সাথে সেকেন্ডটা কানেক্টেড, সেকেন্ডটার সাথে থার্ডটা কানেক্টেড। ফার্স্টেরটা এভারেজ সিপিআই বের করা, এটাতে 3 মার্ক থাকে, এটাতে 2 মার্ক থাকে, এটাতে 1 মার্ক থাকে, এরকম ছোট ছোট মার্কে ডিভাইড করা সব। তো যদি ফার্স্টেরটা ভুল হয় দেন ওই ভুল থেকে সেকেন্ডটা হবে, ওই ভুল থেকে থার্ডটা হবে, এভাবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটাকে কিভাবে পেঁচাইতে পারে? এটাকে পেঁচাইতে পারে হচ্ছে এই যে আমি তোমাকে সিপিআই না বলে বলে দিলাম যে তোমার কাছে একটাই কম্পিউটার আছে, কম্পিউটার এ 10 ন্যানো সেকেন্ড লাগে। এরপর আমি তোমাকে বলে দিলাম সিপিআই না দিয়ে টাইম টেকেন বলে দিলাম, টাইম টেকেন। এ ইনস্ট্রাকশন শেষ করতে লাগে 10 ন্যানো সেকেন্ড, বি ইনস্ট্রাকশন শেষ করতে লাগে 20 ন্যানো সেকেন্ড, সি ইনস্ট্রাকশন শেষ করতে লাগে 30 ন্যানো সেকেন্ড, ডি করতে 40 ন্যানো অ্যান্ড ই করতে 50 ন্যানো সেকেন্ড। এখন এভারেজ সিপিআই বের করো। এখন তো তুমি ধরা খেয়ে যাবে যে স্যার আপনি তো সিপিআই দেন নাই, তাহলে আমি এভারেজ সিপিআই কিভাবে বের করবো? সিপিআই আমরা বের করতে পারবো না। যদি আমি বলে দিই তোমাকে এর ক্লক পালস আছে 10 ন্যানো সেকেন্ড, তার মানে কি এক একটা ক্লক সাইকেল কত ন্যানো সেকেন্ড করে চলে? 10 ন্যানো সেকেন্ড করে চলে। যদি এক একটা ক্লক 10 ন্যানো সেকেন্ড করে চলে, তাহলে এ কে শেষ হইতে কয়টা ক্লক লাগবে? একটাই ক্লক লাগবে। বি শেষ হইতে কয়টা ক্লক লাগবে? দুইটা ক্লক লাগবে। সি শেষ হইতে কয়টা ক্লক লাগবে? তিনটা লাগবে, চারটা লাগবে, পাঁচটা লাগবে। বের করতে পারবো এইভাবে? এটাই মাঝে মধ্যে কনফিউশন ক্রিয়েট হয় যে স্যার দেওয়া নাই তো কোশ্চেনে, কোশ্চেনে দেওয়া আছে, তোমার নিজের বের করে নিতে হবে এটা। ক্লিয়ার? ওকে, অ্যাজ অফ নাও কারো কি কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, যদি কোনো কোয়েশ্চেন না থাকে আমরা তাহলে সামনে আগাই। তো আজকে আমরা এইগুলো কিন্তু লাস্ট দিনের টপিকে আমরা ডিসকাস করলাম। আজকে আমরা কয়েকটা ছোট ছোট কোয়েশ্চেনের অ্যান্সার, ছোট 2 মার্কের কোয়েশ্চেন তিনটা দেখবো। তিনটা 2 মার্কের কোয়েশ্চেন দেখার পরে আমাদের আজকের সেশনটা শেষ। তো উইদিন নেক্সট 30 মিনিটস হোপফুলি সেশন শেষ হয়ে যাবে। সো কোয়েশ্চেন নাম্বার 1, পাওয়ার ট্রেন্ডস। নাম্বার 1 কোয়েশ্চেন এটা। কোয়েশ্চেন নাম্বার 2, spec benchmark, and finally question number 3, Ambal. Very important. এই তিনটাই খুবই এক্সট্রিমলি ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ প্রত্যেক সেমিস্টারে তিনটার যে কোনো একটা, এই যে এই কোশ্চেনটা দেখলাম না, এ বি সি, এই কোশ্চেনের সাথে আর একটা ডি আকারে এরকম ছোট্ট একটা কোশ্চেন আছে। তাহলে ফার্স্ট আছে পাওয়ার ট্রেন্ড নিয়ে, ঠিক আছে? তো আমরা এই ম্যাথ থেকে একটা জিনিস দেখতেছি যে যখন আমরা ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9, যখন আমরা ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছি তখন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এখানে 9টা ক্লক পালস আছে এন্ড এখানে 12টা ক্লক পালস আছে। যদি আমি ধরে নেই আমার প্রত্যেকটা ইনস্ট্রাকশন জাস্ট একটা করে ক্লক পালসেই এক্সিকিউট হয়,
কি বললাম, প্রত্যেকটা ইনস্ট্রাকশন শুরু থেকে শেষ পর্যন্ত এক্সিকিউট হতে জাস্ট একটা সিঙ্গেল ক্লক পালস লাগে। তাহলে এই কম্পিউটারটা টোটাল এই 1 সেকেন্ড টাইমে 9টা কাজ করতে পারবে, এই কম্পিউটারটা টোটাল 1 সেকেন্ড টাইমে 12টা কাজ করতে পারবে, তাই না? তার মানে আমরা এইটুকু সবাই নিশ্চিত হইলাম যে ক্লক পালসের সাথে পারফরমেন্স অতপ্রতভাবে জড়িত। অতপ্রতভাবে জড়িত ইন দিস সেন্স যে ক্লক পালস যত যত তুমি বাড়াবা তত নতুন নতুন কাজ করার চান্স আছে, আর ক্লক পালস যত কম হবে তত তত মানে নতুন কাজ তত কম হবে। ক্লক পালসটা আসলে কিভাবে জেনারেট হয়? ক্লক পালসটা জেনারেট হয় আমাদের প্রত্যেকটা মাইক্রো কন্ট্রোলারের কথা যদি চিন্তা করো, আরডুইনো বা রাসবেরি পাই এগুলোর কথা যদি চিন্তা করো, তাহলে ওদের কি আছে? ওদের একটা ক্রিস্টাল অসিলেটর আছে, তাই না? ক্রিস্টাল এরকম এরকম টিউব সিলিন্ডার আকারে, তোমরা যারা 360 বা 461 করে আসছো দেখবা রাসবেরি পাইও এই জিনিসটা আছে। তারপর হচ্ছে আরডুইনোতে সিলভার কালারের একটা জিনিস। তো এখন ওই জিনিসটার কাজ কি? ওই জিনিসটা একটা পাইজো ইলেকট্রিক ম্যাটেরিয়াল। এটার মানে কি, এই ম্যাটেরিয়াল গুলার বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্যটা হচ্ছে যে এই ম্যাটেরিয়াল গুলা যখন তুমি এদেরকে ইলেকট্রিক ভোল্টেজ প্রোভাইড করবা তখন এরা অসিলেশন জেনারেট করে, আবার যখন তুমি এদেরকে অসিলেশন প্রোভাইড করবা তখন ও ইলেকট্রিক ভোল্টেজ ওখান থেকে জেনারেট করতে পারে। এই ম্যাটেরিয়াল গুলাকে তুমি যত বেশি ইলেকট্রিসিটি দিবা ও তত বেশি ভাইব্রেট করবে, আর ভাইব্রেট করেই তো এই ক্লক পালস গুলো আসে জেনারেট করে, তাই না? তো এখন এই টাইপের ম্যাটেরিয়াল গুলার আমাদের প্রসেসর মাইক্রো প্রসেসরের ওই সেম টাইপের ম্যাটেরিয়াল গুলো থাকে। তো এগুলোতে আমি যত বেশি পরিমাণ ভোল্টেজ প্রোভাইড করব তত বেশি পরিমাণ আমাকে ও ভাইব্রেশন জেনারেট করবে, যত বেশি ভাইব্রেশন জেনারেট করবে 1 সেকেন্ডে আমার তত বেশি ক্লক পালস জেনারেট হবে। ভেরি গুড। তাহলে স- আমাকে তাহলে কন্ডিশন কি বলে? কন্ডিশন আমাকে এই কথা বলতেছে যে আমি যদি ভোল্টেজ যদি আমি বাড়াইতে থাকি তাইলে আমার বেশি ফ্রিকোয়েন্সি জেনারেট হবে। আর যদি বেশি ফ্রিকোয়েন্সি জেনারেট হয় তাহলে তো আমার এরকম একটা এক্সপোনেনশিয়াল গ্রাফ ক্রিয়েট হওয়ার কথা না? ভোল্টেজ যত আমি বাড়াইতে থাকবো তত বেশি আমার পাওয়ার জেনারেট হতে থাকবে, আর যত বেশি তত বেশি ফ্রিকোয়েন্সি জেনারেট হতে থাকবে, আর যত ফ্রিকোয়েন্সি জেনারেট হবে ততই আর কি জিনিসটা মোর পাওয়ারফুল হবে। তো একটা সার্টেন পয়েন্ট পর্যন্ত 2010-15 পর্যন্ত আমরা জাস্ট এইটুকু নিয়ে কাজ করতাম যে একটা সার্টেন লেভেল পর্যন্ত আমি ওকে ভোল্টেজ বাড়াইতেছি 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 এবং খালি ওর পারফরমেন্স বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। দেন একটা সার্টেন পর্যায়ে গিয়ে জিনিসটা কাজ করা বাদ বাদ দিয়ে দিল। কেন কাজ করা বাদ দিয়ে দিল? এই কনসেপ্টটাকে বলা হয় পাওয়ার ওয়াল। দ্য রিজন ইজ, যখন তুমি এত পরিমাণ ভোল্টেজ ফিড করাইতে থাকবা একটা মাইক্রোপ্রসেসরকে তখন তোমার মেইন যে ইস্যুটা হবে সেটা হচ্ছে হিটিং ইস্যু। ইলেকট্রিসিটি যখন তুমি কন্টিনিউয়াসলি পাস করাইতে থাকবা, কন্টিনিউয়াসলি যখন একটা ডিভাইস জেনারেট এই ফ্রি ক্লক পালস জেনারেট করতে হবে তখন তোমার প্রচুর পরিমাণে হিট জেনারেট হবে। এট ওয়ান সার্টেন পয়েন্টের পরে তুমি সেই হিটটাকে আর রিমুভ করতে পারবা না। তুমি যদি এই হিটটাকে রিমুভ করতে না পারো তোমার প্রসেসর শাটডাউন হবে। এই যে যেই পয়েন্টে গিয়ে আমার প্রসেসরটা শাটডাউন হচ্ছে এই পয়েন্টটাকে বলা হয় পাওয়ার ওয়াল। ঠিক আছে? তো এখান থেকে কোশ্চেন কি আসে? কোশ্চেন আসে হচ্ছে এক্সপ্লেইন দ্য পাওয়ার ওয়াল, মানে এটাকে বলা হয় সেকেন্ড পাওয়ার ওয়াল। সেকেন্ড পাওয়ার ওয়ালটাকে এক্সপ্লেন করো। তখন তোমাকে এইভাবে বলতে হবে যে আমরা সাধারণত আমরা এইটুকু জানি ভোল্টেজ বাড়াইলে ফ্রিকোয়েন্সি বাড়তে থাকে, কিন্তু ভোল্টেজ আমরা ততক্ষণ পর্যন্তই বাড়াইতে পারবো যতক্ষণ পর্যন্ত হিট ক্রিয়েট না হচ্ছে। যখন হিট ক্রিয়েট করা হবে এবং একই সাথে যখন ওই হিটটাকে আর রিমুভ করা পসিবল না হবে তখন আমার পিসি আর পারফর্ম করা বাদ দিয়ে পিসি শাটডাউন হয়ে যাবে। এই যে যেই পয়েন্টে গিয়ে পিসিটা শাটডাউন হয়ে যাবে সেটাকে বলা হয় পাওয়ার ওয়াল। এই ওয়ালের, এই ইমাজিনারি ওয়ালের পরে আমার কম্পিউটার আর কাজ করতে পারবে না। তাহলে এখন যেহেতু পাওয়ার বাড়াইতেছি, সেই পাওয়ার বাড়াইতে বাড়াইতে এই জিনিস হলো, তাহলে এখন পাওয়ার কমাই। এইখানেও সেম জিনিস, পাওয়ার কমাইতে কমাইতে একটা সার্টেন পয়েন্টের পরে তোমার পিসি শাটডাউন করে ফেলবে, ভোল্টেজ এনাফ ভোল্টেজ পাচ্ছে না, তোমার পিসি আর কাজই করবে না। দ্যাটস দ্য ফার্স্ট পাওয়ার ওয়াল। ক্লিয়ার?
তাহলে এটা আমি বেসিক্যালি বুঝাই রাসবেরি পাই দিয়ে। রাসবেরি পাই এর আইডিয়াল ভোল্টেজ হচ্ছে 3.3 ভোল্ট। সো আর রাসবেরি পাই এর মিনিমাম 2.7 ভোল্টে চলতে পারে, কিন্তু এটা বেসিক্যালি তেমন একটা কাজ করে না। তো এই 2.7 ভোল্ট হচ্ছে তোমার ফার্স্ট পাওয়ার ওয়ালটা। এইটার নিচে যদি তুমি যাও, অফ রাসবেরি পাই, এটা আর চলবে না। দেন আস্তে আস্তে এখানে তুমি ভোল্টেজ বাড়াইতে থাকো, তুমি দেখবা ওর পারফরমেন্স বেটার হচ্ছে। ওর ম্যাক্সিমাম পিকটা ও রিচ করে আসলে 3.3 ভোল্টে। এই ম্যাক্সিমাম পিক রিচ করার পরে সে আরো কিছুক্ষণ এইভাবে যাইতে পারে, 3.4, 3.5, 3.6, এই 3.6, 3.7, এরপরে 3.8-এ যাওয়ার পর থেকে সে নিজেকে শাটডাউন করে দেয়। তখন আর সে চলতে পারে না, কারণ হচ্ছে তার সব পোর্ট টোর্ট সবকিছু জ্বলে যাবে। তো ওয়াই ইউডি বদার এতে সে শাটডাউন হয়ে বসে থাকবে। ঠিক আছে। সো এই যে কনসেপ্ট গুলো, এই কনসেপ্টটাকে বলা হয় পাওয়ার ওয়ালের কনসেপ্ট। পাওয়ার ওয়াল কিসের উপর ডিপেন্ড করে? পাওয়ার ওয়াল তোমার পারফরমেন্স ভোল্টেজের উপর ডিপেন্ড করে। তুমি ভোল্টেজ যত বাড়াবা তোমার পারফরমেন্স তত বেটার হওয়ার কথা, কিন্তু একটা সার্টেন লেভেলের পরে তোমার প্রচন্ড হিটিং এর জন্য পাওয়ার অফ হয়ে যাবে। আর আরেকটা দ্যাটস দ্য সেকেন্ড পাওয়ার ওয়াল। আর প্রথম পাওয়ার ওয়ালটা কি? তুমি যদি পাওয়ার কমাইতে থাকো একটা সার্টেন পয়েন্টের পরে, আর ভোল্টেজ কাজই করবে না। দ্যাটস দ্য সেকেন্ড পাওয়ার। ক্লিয়ার? কার কোনো কোয়েশ্চেন আছে? কানে কানে শুনো। আচ্ছা, যদি কোনো কোয়েশ্চেন না থাকে এরকম, আচ্ছা স্লাইডে দেখবে এরকম একটা ফর্মুলা আছে, পাওয়ারের ফর্মুলা দেওয়া, ক্যাপাসিটিভ লোড ইনটু ভোল্টেজ স্কয়ার ইনটু ফ্রিকোয়েন্সি। এই ফর্মুলাটা আমরা হচ্ছে সিএসসি মনে হয় 251-এ এটার ফুল ডেরিভেশন দেখে আসছি। এই ফর্মুলা নিয়ে আমাদের এখানে তেমন একটা ডেরিভেশন আমরা দেখবো না। এই ফর্মুলা রিলেটেড কোয়েশ্চেন পরীক্ষায় গতবার আসছিল, গতবার মিড টার্মে আসছিল, ডিরেক্ট এখানে ভ্যালু দেওয়া থাকে। ঠিক আছে, ভোল্টেজ দেওয়া থাকে, ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে। এই ফ্রিকোয়েন্সি তুমি ফ্রিকোয়েন্সি আবার এই যে এখানেও দেওয়া থাকতে পারে, এই যে এইভাবে ক্লক বি এই যে এখানে দেওয়া আছে। তো এইভাবে করে সবকিছু দেওয়া থাকে, তুমি এখান থেকে ভ্যালু বসায় বসায় এই পাওয়ারটা জেনারেট করবা। দিস ইজ এই ফর্মুলাটা দিয়ে লাস্ট সেমিস্টারে মিডে একটা 2 মার্কের কোশ্চেন আসছিল। তো এই কোশ্চেনটা একটু যদি দেখি, কম্পিউটার এ এন্ড কম্পিউটার বি দুজনের মধ্যে কম্প্যারিজন। কম্পিউটার এ এর যা ক্যাপাসিটিভ লোড আছে, কম্পিউটার বি এর ওইটা থেকে 15% কম লোড আছে। 15% লোড কম, তার মানে কি? ওর যদি থাকে 1, ওর আছে 1 মাইনাস 0.15, তার মানে 0.85। আর ওর যদি ভোল্টেজ ভোল্টেজ যদি এর 1 থাকে, তাহলে ওর ভোল্টেজ হচ্ছে 15% অফ ভোল্টেজ। তার মানে কি? এই কম্পিউটার এর যে ভোল্টেজ আছে সেই ভোল্টেজের 15%, তার মানে 1 এর 15%, which is 1 into 15 divided by 100, which is 0.15। ঠিক আছে। তো এইভাবে করে কিন্তু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হইতে পারে। 15% কম এন্ড 15% অফ, দুইটার মধ্যে পার্থক্য তো আমরা তো মানে পাটিগণিত করেই আসছি, তো এগুলোর পার্থক্য তো আমরা জানি। ঠিক আছে। তো এখন তোমাকে বলছে দুইজনের মধ্যে পাওয়ারের কম্প্যারিজন করো। তো দুইজনের মধ্যে যদি আমি পাওয়ারের কম্প্যারিজন করতে চাই, তাহলে পাওয়ার অফ এ, এটা পারফরমেন্স হয়ে গেছে, পাওয়ার অফ এ ডিভাইডেড বাই পাওয়ার অফ বি ইকুয়াল ফার্স্টে ক্যাপাসিটিভ লোড। তাহলে ক্যাপাসিটিভ লোড যদি প্রথম জনের হয় এক্স, পরের জনের হবে কি 0.85 এক্স ইন্টু ভোল্টেজ স্কোয়ার, ওর যদি হয় ওয়াই স্কোয়ার, এর কি হবে 0.15 ইন্টু ওয়াই স্কোয়ার। আর দুইজনের ফ্রিকোয়েন্সি আমরা ইমাজিন করতেছি সেম, তাহলে জেড জেড, অথবা ফ্রিকোয়েন্সিও চাইলে কিছু একটা চেঞ্জ আসতে পারে। তাহলে এখন দুজনের মধ্যে এই ভ্যারিয়েবল গুলো কাটাকাটি হয়ে গেল, ভ্যারিয়েবল গুলো কাটাকাটি হলে তুমি একটা অ্যান্সার, এরকম একটা এই ফরম্যাটের একটা অ্যান্সার পাবা, দুজনের পাওয়ারের ডিফারেন্সটা পাবা। ক্লিয়ার?
সো এই 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 ফর্মুলাটার মানে আমাদের বোঝা লাগবে না, এক্সপ্লেনেশনটা বোঝা লাগবে না, আমরা জাস্ট এটাকে অনেকটা প্লাগ এন্ড প্লে হিসেবে ইউজ করব। পরীক্ষায় আমাকে সব ভ্যালুগুলো দেওয়া থাকবে, সেই ভ্যালুগুলো বসায় আমি ওই ফর্মুলা থেকে পাওয়ারের ভ্যালুটা বের করে দিতে পারবো। আর কোনো কোয়েশ্চেন? আচ্ছা, তো এরপর আমরা চলে যাব একটা টপিকে, যে টপিকটার নাম হচ্ছে স্পেক সিপিইউ বেঞ্চমার্ক। তাহলে বেঞ্চমার্ক জিনিসটা কি? বেঞ্চমার্ক জিনিসটা হচ্ছে আমরা যখন একটা নতুন কোনো ডিভাইস কিনি, তখন আমরা সেই নতুন ডিভাইসটা মানে স্পেশালি এই জিনিসটা সবচেয়ে বেশি করি যখন আমরা কোনো একটা ডিভাইস সেকেন্ড হ্যান্ড কিনি, যে ডিভাইসটা কি ঠিক আছে নাকি এটা চেক করার জন্য এই ডিভাইসটাতে অনেকগুলা বেঞ্চমার্ক অ্যাপ্লিকেশন রান করি। বেঞ্চমার্ক অ্যাপ্লিকেশন গুলোর কাজ কি? বেঞ্চমার্ক অ্যাপ্লিকেশন গুলোর কাজ হচ্ছে এই কম্পিউটারটাকে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ স্ট্রেস দেওয়া, ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ স্ট্রেস দেওয়ার পরে ওই বেঞ্চমার্কটা দেখা, যে ম্যাক্সিমামটা স্ট্রেস দিয়ে ওর যেরকম পারফরমেন্স করার কথা, যেরকম ডেটা আসার কথা, ওইরকম ডেটা আসতেছে নাকি বা ওইরকম এক্সিকিউশন টাইমস আসতেছে নাকি, এগুলা চেক করা। তো এগুলো যদি আমি যদি দেখি যে এটা হচ্ছে না, যেতটুকু আসার কথা তা ততটুকু আসতেছে না, তখন আবার কিন্তু আমরা ওই ডিভাইসটা আর কিনি না, তাই না? তো আমাদের সিপিইউর ক্ষেত্রেও কিন্তু এই সেম জিনিসটাই প্রযোজ্য। আমাদের সিপিইউর জন্য তোমাদের এই কিছু বেঞ্চমার্ক আছে। তো এই বেঞ্চমার্কটা আমাদেরকে কে সেট করে দেয়? এটা একটা কর্পোরেশন আছে, স্ট্যান্ডার্ড পারফরমেন্স ইভালুয়েশন কর্পোরেশন, স্পেক যেটার ফুল ফর্ম। তো এই কর্পোরেশনটা আমাদেরকে এই স্পেকের বেঞ্চমার্কটা সেট করে দেয়। তো তুমি যদি নতুন একটা প্রসেসর মার্কেটে নিয়ে আসো, তোমার ফার্স্ট প্রসেসরের কপিটা ওদের কাছে পাঠাইতে হবে। ওরা এটাতে বিভিন্ন ধরনের স্ট্রেস টেস্ট করে বিভিন্ন সফটওয়্যার রান করবে। বিভিন্ন সফটওয়্যার যেমন মেশিন লার্নিং এর কোনো একটা অ্যালগোরিদম রান করতে পারে, তারপর হচ্ছে অন্য যেই তাই গেম গুলো আছে সেই গেম গুলো রান করতে পারে, গেম গুলোর উপর কোনো অ্যালগোরিদম রান করতে পারে। এগুলো রান করে ওরা হচ্ছে যেই প্রোগ্রামগুলো ওরা রান করে সেই প্রোগ্রামগুলোর অ্যাবসলিউট ওয়ার্স্ট কেস সিনারিওতে কতটুকু সময় লাগবে সেইটা ওরা বের করে। ওই টাইমটাকে বলা হয় রেফারেন্স টাইম। রেফারেন্স টাইমটা ওরা তোমাকে প্রোভাইড করে দিবে। কেন? এই রেফারেন্স টাইমটা হচ্ছে বেসিক্যালি তোমার কম্পিউটারটা যদি একদম ওয়ার্স্ট কেস সিনারিওতে থাকে, ওয়ার্স্ট কেস সিনারিওতে তোমার কম্পিউটারটা ওই প্রোগ্রামটা রান করতে পারে কিনা, যদি পারে তাহলে হোয়াট ইজ দ্য ওয়ার্স্ট টাইম, এই টাইমটাকে বলা হয় রেফারেন্স টাইম। এখন আমার বাসায় এসে তুমি রেসপন্স, হ্যালো, আমার কথাই শোনাচ্ছে? Yes, sir. Yes, sir. আই থিঙ্ক ডিসকানেক্টেড হয়ে গেছিল। আচ্ছা, যেখানে সে আমরা একটু ব্যাক করি, যে আমার স্পেক এই কর্পোরেশনটার কাজ কি? এদের কর্পোরেশনের কাজ হচ্ছে তোমার প্রসেসরে হাইয়েস্ট লেভেল অফ স্ট্রেস দিয়ে একটা রেফারেন্স টাইম তোমাকে এক্সিকিউট করে দেওয়া। তুমি অ্যাজ আ ক্লায়েন্ট যখন তুমি নতুন করে একটা কিনবা, ওই সেম প্রোডাক্টটা যখন আবার কিনবা, সেই প্রোডাক্টটা নিয়ে গিয়ে তুমি তোমার বাসায় নিয়ে গেলা, বাসায় নিয়ে প্রসেসরটাতে আবার সেম অ্যাপ্লিকেশনটা রান দিবে। তোমার টাইমটা যদি কখনো দেখো রেফারেন্স টাইমের চেয়ে বেশি আসতেছে, দ্যাট মিনস তোমার যে ডিভাইসটা, এই ডিভাইসটা ফল্টি, এই ডিভাইসটা নষ্ট, এই ডিভাইসটাকে দিয়ে তুমি কাজ করতে পারবা না। তাহলে তোমার কি করতে হবে? তোমার এখানে ওই ডিভাইসটাকে চেঞ্জ করতে হবে। তোমার সবসময় এইটুকু খেয়াল রাখতে হবে যে আমার যে রেফারেন্স টাইমটা, সেই রেফারেন্স টাইমটা থেকে যেন কম সময় নেয়। তো এইটার জন্য আমরা এই বেঞ্চমার্কটা বের করছি, খুবই সিম্পল একটা। এটা বেসিক্যালি আমরা কাজটা করি কি দিয়ে? রেশিও দিয়ে কাজটা করি। তোমার যে এক্সিকিউশন টাইমটা আছে, তোমার যে এক্সিকিউশন টাইমটা আছে সেই এক্সিকিউশন টাইমটা কি এই রেফারেন্স টাইমটা থেকে কম কিনা, এইটুকু বের করাই তোমার দায়িত্ব। তুমি যদি এইটুকু বের করতে পারো তাইলেই তোমার কাজ শেষ। কিভাবে আমরা এইটুকু বের করি? একটা সিম্পল ফর্মুলা।
রেফারেন্স টাইম ডিভাইডেড বাই এক্সিকিউশন টাইম, এইটাকেই বলা হয় স্পেক সিপিইউ বেঞ্চমার্ক। এটার জন্য তোমার তাহলে কি কি লাগবে? এটার জন্য তোমার লাগবে রেফারেন্স টাইম, দেন তোমার লাগবে এক্সিকিউশন। তোমার কাছে যদি এই দুইটা প্রোভাইড করা থাকে, তুমি এই দুইটার উপর বেস করে তোমার সিপিইউর বেঞ্চমার্কটা করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, তো যেহেতু এটা একটা রেশিও, তার মানে এখানে ধরো যে তোমার রেফারেন্স টাইম ছিল ওয়ার্স্ট কেস সিনারিওতে 1000 সেকেন্ড, আর তোমার এক্সিকিউশন আসছে 90 সেকেন্ড, এরকম একটা ডেটা আসছে, তাহলে তোমার বেসিক্যালি 100/9 এরকম এইটা আসবে হচ্ছে তোমার স্পেক সিপিইউ বেঞ্চমার্ক। তার মানে তোমার বেঞ্চমার্কটা এটা কি মিন করতেছে? এটা মিন করতেছে ওয়ার্স্ট কেস সিনারিওতে যতক্ষণ সময় লাগার কথা তোমার কম্পিউটারে তার 9/1 লাগতেছে, which is better। ওই আমরা সেই কেসটা আমাদের কাছে মানে আহ, প্রযোজ্য আর কি, সেই কেসটা আমার তার মানে দিস প্রোডাক্ট ইজ ফাইন। আর যদি এইটা না হয়, যদি এরকম হতো যে তোমার 1000 রেফারেন্স সেকেন্ড তোমার লাগছে 1200, দ্যাট মিনস তোমার কি, তোমার রেফারেন্সের যে পরিমাণ সময় লাগার কথা তার চেয়ে তোমার বেশি সময় লাগতেছে, তোমার বেঞ্চমার্ক কম আসছে। দ্যাটস দ্য ওয়ার্স্ট কেস সিনারিও। ঠিক আছে? তো এইটা দিয়ে আমরা ডিসাইড করি কি, এটা দিয়ে আমরা ডিসাইড করি যে আমার যে কম্পিউটারের যেই লেভেলে এক্সিকিউট করার কথা, আমার কম্পিউটারটা আসলে ওই লেভেলে এক্সিকিউট করতে পারতেছে কিনা। আচ্ছা, এখন যেহেতু এটা একটা রেশিও, আমার কাছে যদি এখন মাল্টিপল প্রোগ্রামের স্পেক সিপিইউ বেঞ্চমার্ক চাই, তখন জিনিসটা কিভাবে কাজ করে? একটা একটা প্রোগ্রামের জন্য তো ভেরি ইজি, রেফারেন্স ডিভাইডেড বাই এক্সিকিউশন। যখন আমি একের বেশি প্রোগ্রাম নিয়ে কাজ করব, তখন জিনিসটা কিভাবে কাজ করবে? আসে, এগুলো যেহেতু রেশিও, এগুলাকে তো আর এভারেজ করে দেওয়া যায় না, কারণ দুইটা তো সেম না। একটা চামচও নেই এতগুলো চামচ কোথায় মানে 6টা চামচ একটা জায়গায় জাস্ট গিভ রাখলে মি 1 সেকেন্ড। যেটা বলতেছিলাম, তোমরা যারা ম্যাথ 216 করছো, সরি ম্যাথ 216 কি, হ্যাঁ, ম্যাথ 216 অর মেবি, না ম্যাথ না, সরি স্ট্যাট, যদি কেউ স্ট্যাট করে থাকো, স্ট্যাট 201, তাহলে জানবা রেশিওকে ডিরেক্টলি এভারেজ করে দেওয়া যায় না। রেশিওকে জাস্ট তুমি এই যে যে কয়টা রেশিও আছে, সাপোজ এখান থেকে রেশিও আসছে 10/12, আর এটা থেকে রেশিও আসছে 100/9। ঢুকতে পারতেছো তুমি না কি, কেন? তোমাকে যদি বলা হয় যে হ্যাঁ এই দুইটা প্রোগ্রামকে এভারেজ কই করে দেখি তোমার বেঞ্চমার্কটা বের করতে, তুমি কি জাস্ট 100/9 প্লাস 10/12 পুরো জিনিসটা করে ডিভাইড বাই 2 করে দিবা? এটা তো এইভাবে ধরতে কাজ পারো করে না, তাই না? কিতো ক্লাস চলছে? রেশিওকে যদি এখন আমার এভারেজ করতে হয়, বাবা তাইলে বলে আমার যেই ভ্যালুটা বের করতে হয়, সেই ভ্যালুটাকে বলা হয় জিওমেট্রিক মিন। ঠিক আছে? জিওমেট্রিক মিন কেন? কারণ দুইটা রেশিওর আলাদা আলাদা সিগনিফিকেন্স থাকতে পারে, দুইটা রেশিওর সিগনিফিকেন্স কয়জন সেম না। হ্যাঁ টোটাল ইন দ্যাট কয়জন কেস আমরা কি করি, আমরা জিওমেট্রিক মিন বের করি। 32। জিওমেট্রিক মিন আমরা কিভাবে বের করি? এই যে তোমার কাছে তুমি ফার্স্টে ইচ এদিকে জুমে ইন্ডিভিজুয়াল রেশিও গুলা বের করবা, জুমে না ইচ টিমসে ইন্ডিভিজুয়াল রেশিও গুলা বের করার পরে তাদেরকে, ইয়া দেয় ক্লাসরুম। দুইটা ইন্ডিভিজুয়াল রেশিও তাদেরকে তুমি মাল্টিপ্লাই করবে। মাল্টিপ্লাই করার পর যে কয়টা রেশিও আছে টু দি পাওয়ার 1 বাই অত দিয়ে ভাগ করবা। একে টু দি পাওয়ার হাফ মানে কি? টু দি পাওয়ার হাফ মানে তো বেসিক্যালি রুট, তাই না? এক্স ইন্টু ওয়াই এরকম। তো আমার কাছে যদি তিনটা রেশিও থাকতো, তাহলে তিনটা রেশিও থাকলে এখানে জেড আসতো, এইখানে হয়ে যেত 3। যদি চারটা রেশিও থাকতো, এখানে এ আসতো, এটা হয়ে যেত 4। এটা হচ্ছে জিওমেট্রিক মিনের ফর্মুলা। জিওমেট্রিক মিনের ফর্মুলা কি? যে কয়টা রেশিও নিয়ে তুমি কাজ করতেছো, সেই কয়টা রেশিওকে মাল্টিপ্লাই করে ওই কয়টা রেশিওকে টু দি পাওয়ার 1/x অ্যামাউন্ট দিয়ে গুণ করলে তুমি যে ভ্যালুটা পাবে, ওইটাই হচ্ছে জিওমেট্রিক মিন। তাহলে এখান থেকে তাহলে এখন আসি কোশ্চেন কি আছে, ওই যে আমরা ওই একটা কোশ্চেনের উপরই যা বিল্ড করব। আগের এই, কোথায় গেল কোশ্চেনটা, এই যে এখানে। তাহলে এ বি সি, এখন ডি তে আসো। ডি তে আমি তোমাকে বললাম যে তোমার রেফারেন্স টাইম দেওয়া আছে 1200 ন্যানো সেকেন্ড,
বেঞ্চমার্ক করো, হোয়াট ইজ দ্য স্পেক সিপিইউ বেঞ্চমার্ক বের করো। কিভাবে করবা? রেফারেন্স টাইমটা এই যে তোমাকে দেওয়া আছে, এন্ড কোশ্চেন বি তে দেখো তুমি সিপিইউ টাইম বের করে আসছো। সিপিইউ টাইম আর এক্সিকিউশন টাইম দুইটা সেম জিনিস। তাহলে তোমার কাছে যদি রেফারেন্স টাইম থাকে, সিপিইউ টাইম থাকে, তুমি কি রেফারেন্স ডিভাইডেড বাই এক্সিকিউশন এটা করে বের করতে পারবে না স্পেক বেঞ্চমার্কটা? ঠিক আছে, এখানে কিন্তু প্রোগ্রাম একটাই, যেহেতু প্রোগ্রাম একটাই, ওই জিওমেট্রিক মিন নিয়ে প্যারা খাইতে হয় না। টু বি অনেস্ট, প্রোগ্রাম যদি একটাই থাকে, ওইটাকে যদি আমরা জিওমেট্রিক মিন দিয়ে করি, টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 1, 1 বাই 1 লেখা মানে খেয়ালটা কি? আপনার ওইটাই। তার মানে আমরা কাউনিয়া রিদম জিওমেট্রিক মিনই কিন্তু সেলিব্রেশন ফলো থেকে রাস্তা করতেছি, অবরোধ করছে। জিওমেট্রিক মিনই ফলো করতেছি, কিন্তু জিওমেট্রিক মিনের ভ্যালু যেহেতু 1 বাই 1 আসতেছে, এই জন্য এটাকে আর আমরা বসাই, তাই না? তো জনগণ এইভাবে হচ্ছে স্পেক সিপিইউ বেঞ্চমার্কটা আমরা ক্যালকুলেট করি। দিস ইজ রাস্তায় আ এবার ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর 2 লাইভ মার্ক, দেন আবার যেটা দেখাইলাম ওই যে শুরু আগের কোশ্চেনটার উপরে আমরা বিল্ড করব। ঠিক আছে, এই আগের কোশ্চেনটাকে নিয়েই ওইটার লাস্টে আমরা এই ডিটা লাগাই দিলাম, এটাতে 2 মার্কের একটা কোশ্চেন দিয়ে দিলাম যে দুইটা সিপিইউর স্পেক সিপিইউ বেঞ্চমার্ক বের করো, প্রথম সিপিইউর জন্য কত, সেকেন্ড সিপিইউর জন্য কত, প্রথমটার জন্য 1 মার্ক, পরেরটার জন্য 1 মার্ক। না, কারো কোনো কোশ্চেন? আচ্ছা, ওকে, যদি কোনো কোশ্চেন না থাকে আমরা তাহলে সামনে আগাই। স্যার এখানে এক্সিকিউশনটা কেমন আসলে একটু ওটা আরেকবার স্যার। এক্সিকিউশন আসছে এই যে সিপিইউ টাইম থেকে, এই সিপিইউ টাইম আর এক্সিকিউশন টাইম একই জিনিস। সিপিইউ টাইমটা যেটা, ওইটাই এক্সিকিউশন টাইম। সো সিপিইউ টাইমটা যে বের করছি এই যে এখান থেকে আইসি ইনটু সিপিআই ইনটু ক্লক টাইম। আইসি ইনস্ট্রাকশন কাউন্ট, সিপিআই হচ্ছে প্রত্যেকটা ইনস্ট্রাকশনের জন্য কয়টা করে ক্লক পালস লাগে, আর সিটি হচ্ছে ক্লক টাইম, প্রত্যেকটা ক্লক পালস কত সময় ধরে লাগে। এই তিনটা যদি তুমি জানো, এই তিনটাকে একসাথে গুণ করলে তুমি সিপিইউ টাইমটা পেয়ে যাবে। আর সিপিইউ টাইম আর এক্সিকিউশন টাইম, সিপিইউ টাইম আর রেসপন্স টাইম, এগুলো সব সেম। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখান থেকে আমাদের এই চ্যাপ্টারের লাস্ট টপিকে চলে যাই, which is বানান কি ঠিক আছে? আমডান, মানে এই প্রথমের এইচটা মনে হয় নাই, যে আমডালস ল। প্রথমে বলি, পরীক্ষায় কখনো তোমাকে আমডালস ল, মানে পরীক্ষায় কখনো তোমাকে মেনশন করবে না আমডালস ল দিয়ে সলভ করো বা আমডালস ল ইউজ করো বা এই টাইপের কিছু। আর একটু মানে এটা যদি আমি একটা এক্সপ্লেনেশন দেই, এক্সপ্লেনেশন দেওয়ার পরে রিয়ালাইজ করবা যে দিস ইজ অ্যাকচুয়ালি কমন সেন্স, তেমন স্পেশাল কিছু না। আসো আমরা এটা একটা মানে ডিরেক্ট ল আকারে না পড়ে এটা একটা এক্সাম্পল আকারে পড়ি। তোমার কাছে একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামের সিপিইউ টাইম, ইন্টায়ার প্রোগ্রামের সিপিইউ টাইম 100 সেকেন্ড। ক্লিয়ার? প্রোগ্রামের সিপিইউ টাইম কত? 100 সেকেন্ড। এই 100 সেকেন্ডে তুমি দুইটা কাজ করো, মাল্টিপ্লাই করো আর অন্য বাকি সব কাজ করো। মাল্টিপ্লাই করতে তোমার টাইম লাগে 80 সেকেন্ড, বাকি সব কাজ করতে তোমার টাইম লাগে ধরো 20 সেকেন্ড। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি তোমাকে একটা শর্ত দিলাম যে তুমি যে এই 100 সেকেন্ড দিয়ে কাজটা করতেছো, 100 সেকেন্ড মানে কি? 100 সেকেন্ড মানে তো হচ্ছে এটা তো সিপিইউ টাইম দেওয়া আছে। তাহলে এখানে আমি তোমাকে বললাম আমি চাই তুমি তোমার এই কম্পিউটারটার পারফরমেন্স 3 গুণ করবা। কি বললাম? তুমি এই কম্পিউটারটার পারফরমেন্স 3 গুণ করবা। শর্ত দিয়ে দিলাম একটা নতুন। সেই শর্তটা কি? সেই শর্তটা হচ্ছে তুমি খালি মাল্টিপ্লিকেশনে কাজ করতে পারবা। এই যে বাকি যেই ভুগিচুগি আছে, এগুলোতে অনেক কিছু আছে, এগুলা অনেক মাথা ব্যথার জিনিস, এগুলাকে আলাদা আলাদা টাস্ক, আলাদা আলাদা টাস্কে ফোকাস করতে হইলে আলাদা আলাদাই হবে। আমি তোমাকে শর্ত দিয়ে দিলাম যে তুমি এখানে পারফরমেন্সকে 3 গুণ করবা, উইথ দিস কন্ডিশন ইন মাইন্ড যে তুমি জাস্ট মাল্টিপ্লিকেশনে কাজ করবে। এখন কোশ্চেনটা হচ্ছে, তাইলে মাল্টিপ্লিকেশনকে কত গুণ ফাস্ট করতে হবে যেন আমার এই কন্ডিশনটা আমার মিট হয়? আসি, পারফরমেন্সকে 3 গুণ করা মানে কি? পারফরমেন্স যেহেতু 1 বাই এক্সিকিউশন, তাহলে পারফরমেন্সকে 3 গুণ করা মানে কি এক্সিকিউশনকে
3 ভাগ করা না? পারফরমেন্সকে যদি আমার 3 গুণ করতে হয় তার মানে এক্সিকিউশন টাইমটা যা আছে ওটাকে 3 ভাগ করতে হবে। তাহলে পারফরমেন্সকে যদি 5 গুণ করতে হয় এক্সিকিউশন টাইমকে 5 ভাগ করতে হবে। পারফরমেন্সকে দ্বিগুণ করতে হলে এক্সিকিউশন টাইমকে অর্ধেক করতে হবে। তাইলে আমার এখানে এক্সিকিউশন টাইম কত দাও? 100 সেকেন্ড। 100 সেকেন্ডকে নতুন ইমপ্রুভমেন্টের পরে কত সেকেন্ড বানাইতে হবে? নতুন ইমপ্রুভমেন্টের পরে আমাকে 100 সেকেন্ডকে বানাইতে হবে 100 ডিভাইডেড বাই 3 which is 33.33333। তাহলে আমি চাই আমার যে গোটা প্রোগ্রামটা আছে, আবারও বলতেছি, আমার যে গোটা প্রোগ্রামটা আগে 100 সেকেন্ড লাগায় কাজ করতো ওই প্রোগ্রামটাকে এখন আমার যেভাবেই হোক 33 সেকেন্ডে শেষ করতে হবে। তাহলে এখন আসি, এই 100 সেকেন্ডকে তুমি 2 ভাগ করছিলা, তাহলে এইটাকেও তো 2 ভাগ করতে হবে, তাই না? 2 ভাগ করে এক ভাগে তুমি মাল্টিপ্লিকেশনের কাজ করবা, আর এক ভাগে তুমি তোমার যে বাকি কাজগুলো আছে প্রোগ্রামে সেগুলো করবা। এখন তোমাকে আমি শর্ত কি দিয়ে দিছিলাম? তুমি কাজ করবা কিসের উপরে? খালি গুণের উপরে। তাহলে আদার এই যে 20 সেকেন্ড কাজ করতে, এই 20 সেকেন্ড টাইম যে লাগতো অন্য বাকি সব কাজ করতে, ওদেরকে কি তুমি হাত দিতে পারবা ওদের উপরে? ওদের উপরে তুমি কোনো হাত দিতে পারবে না। তাহলে ওই 20 সেকেন্ড যেমন আছে এক্স্যাক্টলি তেমনই থাকবে। তাইলে মাল্টিপ্লিকেশনের টাইমটা কি হবে? মাল্টিপ্লিকেশনের টাইমটা এই 33 বানাইতে আর কতক্ষণ লাগে? 13.33333। তাহলে মাল্টিপ্লিকেশন টাইম ছিল 80, হইল 13.333। এইটা এইটা বানাইতে কত ফ্যাক্টর দিয়ে টাইমটাকে গুণ করা লাগে? এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? এটা হচ্ছে একদম মানে উইদাউট এনি ফর্মুলা, উইদাউট এনি, জাস্ট ইউজিং কমন সেন্স। আমার পারফরমেন্সকে 3 গুণ করতে হবে, তার মানে এই পারফরমেন্সকে 3 গুণ মানে কি? এক্সিকিউশন টাইমকে 3 ভাগ করতে হবে, মানলাম। এক্সিকিউশন টাইমকে ভাগ করে দিলাম, 100 সেকেন্ডকে বানাই দিলাম 33.333। তাহলে এই আগে যেই দুইটা কাজ ছিল, একটা ছিল মিসেলেনিয়াস, একটা ছিল মাল্টিপ্লিকেশন। এই যে মিসেলেনিয়াস আদার যে কাজগুলা, এই কাজগুলা করতে যে পরিমাণ সময় লাগবে ওইটাকে আমি ফিক্স রাখতেছি। রাইখা কমাইলাম কাকে? মাল্টিপ্লিকেশনকে। কতটুকু কমাইলাম? এই যে এইটুকু ফিল আপ করতে যে পরিমাণ সময় লাগে সেটা কমানোর পর কত কোন ফ্যাক্টরে কমাইছি, কতটুকুতে কমাইছি, ওইটা বের করলাম। দ্যাটস মাই অ্যান্সার। ক্লিয়ার? এখন এগুলোর কিছু অফিসিয়াল নাম দেই, এই অফিসিয়াল নামগুলো দিয়ে এই লটাকে ফুল করি। এই যে এখানে যে নতুন টাইমটা আমরা পাইছি, এই টাইমটাকে বলা হয় টি ইমপ্রুভড। ইমপ্রুভমেন্ট করার পরেই তো এই টাইমটা পাইছো, তাই না? 3 গুণ করার পরেই এই টাইমটা আমরা পাইছি, তাই তো? এরপর আসি, এই যে এখানে ধরো এক সেকেন্ড, 80 ডিভাইডেড বাই 13.33333, 6 এর মতো আসে। এই যে এই ভ্যালুটা কোথা থেকে পাইছিলাম? এই ভ্যালুটা তো বেসিক্যালি 20 থেকে মাইনাস করে পাইছি। এই ভ্যালুটা আর কিভাবে পাইতে পারি? এই যে মাল্টিপ্লিকেশনের আগে যে 80 সেকেন্ড লাগতো, ওই 80 সেকেন্ডকে তুমি যদি এখানে যে ইমপ্রুভমেন্ট ফ্যাক্টর, এটা এক্স না, এটা 6 আসে, এই 6 দিয়ে যদি ভাগ দাও তাইলে তুমি এটা পাচ্ছি। এইখানে এই দুইটাকে, উপরেরটাকে বলা হয় টি এফেক্টেড। তার মানে কি? তুমি যে ইমপ্রুভমেন্টটা আনছো সেই ইমপ্রুভমেন্টটা কাকে এফেক্ট করছে? এই 80 সেকেন্ডকে এটা এফেক্ট করছে নাকি? এই 20 সেকেন্ডকে কি এফেক্ট করছে? এই 20 সেকেন্ডকে তো এফেক্ট করে নাই। তাহলে 20 সেকেন্ডকে এফেক্ট না করলে এটার নাম কি? এটার নাম হয় টি আনএফেক্টেড। তার মানে তুমি যে ইমপ্রুভমেন্ট আনছো ওর উপরে এটার কোনো এফেক্ট নেই, তুমি যে ইমপ্রুভমেন্ট আনছো এর উপরে সেটার এফেক্ট আছে, তার মানে এটাকে টি এফেক্টেড। আর এই 6 যেটা আমি এখান থেকে বাইর করলাম সেটা হচ্ছে ইমপ্রুভমেন্ট ফ্যাক্টর। এখন যদি এভাবে কমন সেন্স না করে যদি ম্যাথ করে দেখাই তাহলে জিনিসটা দেখতে কেমন হবে? জিনিসটা দেখতে হবে টি ইমপ্রুভড which is 33.333 equal to T affected divided by improvement factor। দেখো আমরা উপরে যা করছি তাই কিন্তু, এই যে এই 33 ইকুয়াল টু এইটা, এটা কি? এটা হচ্ছে বেসিক্যালি এই যে টি এফেক্টেড 80 ডিভাইডেড বাই
ইমপ্রুভমেন্ট ফ্যাক্টর এটাই তো আমরা বের করব, এই এক্সটা আমরা বের করব, এখানে 6 বের করছি, প্লাস ই আনএফেক্ট প্লাস 20। তাহলে এখান থেকে কি হবে, এক্স এর ভ্যালু কিভাবে বের করব, এই এই 20 চলে যাবে এই জায়গায়, এই 20 এই জায়গায় গিয়ে মাইনাস হলে আসে 13.33 ইকুয়াল 80 ডিভাইডেড বাই এক্স, তাহলে x ইকুয়াল 80 ডিভাইডেড বাই 13.33 which is 6, এই যে ইমপ্রুভমেন্ট ফ্যাক্টর এখানে যেটা আমরা বের করছি। ক্লিয়ার? তার মানে তোমাকে এইটা বুঝতে হবে এই কোশ্চেনটা সলভ করার জন্য। এখন আবার আমরা পরীক্ষায় চলে আসি, পরীক্ষায় আমরা জিনিসটা কিভাবে কাজ করব। আমি তোমাকে পরীক্ষায় বলে দিব যে এই যে আগের যে সিনারিওটা ছিল, তাই না, এ বি সি ডি ই, আগে আমরা যে কাজটা করলাম, কোথায় গেল, এই যে এটা, আমি তোমাকে এই সিনারিওটা দিয়ে দিব, দিয়ে বলবো এই সিনারিওতে সবচেয়ে বেশি সময় লাগতেছে যে ইনস্ট্রাকশন, এই যে আমার এখানে টোটাল 5টা যে ইনস্ট্রাকশন আছে, এই যে আমার এখানে যে 5টা ইনস্ট্রাকশন আছে এ বি সি ডি ই, এই 5টা ইনস্ট্রাকশনের মধ্যে যেই ইনস্ট্রাকশনটা সবচেয়ে বেশি সময় নেয় ওই ইনস্ট্রাকশনটাতে তুমি ইমপ্রুভমেন্ট আনবা। কি বললাম আমি, এখানে কিন্তু আমরা তোমাদেরকে একটু সুবিধা করে দিছিলাম বাই সেইং যে খালি মাল্টিপ্লিকেশনে কাজ করবা, ঠিক আছে, এই সিনারিওতে এই যে মাল্টিপ্লিকেশনের 80 সেকেন্ড খালি এইটাতে কাজ করবা। আমি তো ওকে বললাম এ বি সি ডি ই সিপিআই 1 2 3 4 5, ইনস্ট্রাকশন কাউন্ট 2 3 2 1 4, এরকম। আমি তোমাকে এখন বললাম এই 5টা ইনস্ট্রাকশনের 5টা থেকে নিয়ে তুমি কাজ করবা, এই 5টা ইনস্ট্রাকশনের সবচেয়ে বেশি সময় যেটা লাগে ওই ইনস্ট্রাকশনটাতে ইমপ্রুভমেন্ট আনবা। কয় গুণ ইমপ্রুভমেন্ট আনবা? দ্বিগুণ ইমপ্রুভমেন্ট আনবা। তাইলে এখন নতুন সিপিইউ টাইম কত হবে বের করো। কোশ্চেনটা একটু সবাই বুঝি। এই প্রোগ্রামটাতে আমি ইমপ্রুভমেন্ট আনতে চাই। কোথায় ইমপ্রুভমেন্ট আনতে চাই? যেই জিনিসটা সবচেয়ে বেশি সময় নেয় ওইটাতে ইমপ্রুভমেন্ট আনতে চাই। এখন তাহলে বের করি কোন জিনিসটা সবচেয়ে বেশি সময় নেয়। ক্লক সাইকেল, নাম্বার অফ ক্লক সাইকেল। এ কয়টা ক্লক সাইকেল নেয়? 2 একে 2, বি কয়টা নেয়? 6, সি কয়টা নেয়? 6, ডি কয়টা নেয়? 4, ই কয়টা নেয়? 20। এখন এইটাকে যদি ক্লক টাইম দিয়ে আমরা গুণ করি তাহলে কত হয়? 10 সবগুলা, তাহলে 20, 60, 60, 40, 200। কোন ইনস্ট্রাকশনটা সবচেয়ে বেশি সময় নেয়? ই, ই সবচেয়ে বেশি সময় নেয় উইদাউট এনি ডাউট। তাহলে আমি কি বলছি, ই এর পারফরমেন্স দ্বিগুণ করতে, ই এর পারফরমেন্স দ্বিগুণ করা মানে কি? এখানে তোমাকে ইমপ্রুভমেন্ট ফ্যাক্টরটাই দেওয়া আছে, এই ইমপ্রুভমেন্ট ফ্যাক্টর। তাইলে এখন যদি আসি আমরা, নতুন সিপিইউ টাইম কত হবে আমি এখনো জানি না, which is basically টি ইমপ্রুভড। টি ইমপ্রুভডটা এবার আমাকে বের করতে বলছে। কার উপর তুমি কাজ করবা? একমাত্র এই 200 সেকেন্ডের উপর কাজ করবা। সো টি এফেক্টেড এর ভ্যালু হবে 200। ইমপ্রুভমেন্ট ফ্যাক্টর তোমাকে এবার দিয়ে দিয়েছে 2 প্লাস টি আনএফেক্টেড, এই যে বাকি যে কয়জন আছে সবাই টি আনএফেক্টেড। সো 20 প্লাস 60 প্লাস 60 প্লাস 40, এইটুকু যেমন আছে তেমনই থাকবে। তাহলে এটা হয়ে গেল 100, আর এখানে 60 40 আর 200, 260 280, 280 হইলো তোমার নতুন টি ইমপ্রুভড সিপিইউ টাইম। ক্লিয়ার? তাহলে এই কোশ্চেনটা অ্যান্সার করার জন্য তোমার ফার্স্টে আইডেন্টিফাই করতে হবে হোয়াট ইজ মাই টি এফেক্টেড, হোয়াট ইজ মাই টি আনএফেক্টেড। তুমি যদি এইটুকুকে বের করতে পারো তারপর তোমার দেখতে হবে যে আমাকে কি চাইছে কোশ্চেনে। এই কোশ্চেনটাতে কিন্তু আমার টি ইমপ্রুভটা দেওয়া ছিল, ইমপ্রুভমেন্ট ফ্যাক্টরটা বের করতে বলছে, আর এই কোশ্চেনে ইমপ্রুভমেন্ট ফ্যাক্টরটা দেওয়া ছিল, টি ইমপ্রুভটা বের করতে বলছে। স্টুডেন্টদের কনফিউশনের কোথায় জানো? এই দুইটার মধ্যে স্টুডেন্টদের কনফিউশনের, যে এখানে যে 2x দেওয়া আছে, এই 2x কি পারফরমেন্স কে করতে বলছে নাকি এক্সিকিউশন টাইম কে করতে বলছে?
এই যে এইটাকে কোন একটা ইনস্ট্রাকশনের এক্সিকিউশন টাইমকে করতে বলছে নাকি ওভারঅল ফুল ইনস্ট্রাকশনের এক্সিকিউশন টাইমকে করতে বলছে? ডিফারেন্সটা একটু বুঝছো। 2x ইমপ্রুভমেন্ট ইন দা, কথাটা এরকম করে লেখা থাকে পরীক্ষায় আর কি, এক্সিকিউশন টাইম অফ দা লংগেস্ট ইনস্ট্রাকশন। এই কথাটার মানে কি বোঝায়? এই কথাটার মানে বোঝায় এই যে যেই ইনস্ট্রাকশনটা সবচেয়ে বেশি সময় নেয় ওর পারফরমেন্সকে 2 গুণ করবা, ঠিক আছে? আর যদি এই জাস্ট এই লাস্টের পার্টটা বাদ দিয়ে দিই তাইলে 2x ইমপ্রুভমেন্ট ইন দা এক্সিকিউশন টাইম, তখন কিন্তু এই ফুল প্রোগ্রামকে নিয়ে কাজ করতে হবে। বি ভেরি কেয়ারফুল, কোশ্চেন পড়ার সময় বুঝে বুঝে পড়তে হবে কিন্তু, নইলে কিন্তু ধরা খাবে। সেম লাইনটাই, দ্বিগুণ ইমপ্রুভমেন্ট করতেছি এক্সিকিউশন টাইমে, একবার জাস্ট বললাম সবচেয়ে বেশি সময় নেয় যার সেটা, আরেকবার কিছুই বললাম না, তখনই কিন্তু একটা কিন্তু বুঝায় টি ইমপ্রুভ, যখন আমি এই যে কিছু বলি নাই তখন কিন্তু বুঝায় টি ইমপ্রুভ, তার মানে টি ইমপ্রুভড আগে যেটা ছিল ওইটার অর্ধেক হবে। আর যদি এই লংগেস্ট টাইম টেকিংটাকে বোঝায় তখন কিন্তু বুঝাবে জাস্ট যে সবচেয়ে বেশি সময় নেয় ওইটার জন্য, তখন ওটা হয়ে যাবে ইমপ্রুভমেন্ট ফ্যাক্টর। আর কোনো কোয়েশ্চেন আছে? anyone have any questions? আচ্ছা, যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে লাস্ট একটা টার্মিনোলজি আমরা পড়বো, সেটা নাম হচ্ছে মিপস। আমাদের বেসিক্যালি আমাদের প্রোগ্রামগুলো এত 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 হিউজ যে আমরা এখন এই প্রোগ্রামগুলোকে মিলিয়নস অফ ইনস্ট্রাকশনস পার সেকেন্ড এই প্যারামিটারে রান করি, এটাকে বলা হয় মিপস, ঠিক আছে? তো মিপস আসলে কি? মিপস আসলে বেসিক্যালি কয় মিলিয়ন ইনস্ট্রাকশন এক সেকেন্ডে রান হয় সেটা বের করে। তার মানে বেসিক্যালি ইনস্ট্রাকশনস পার সেকেন্ড। ইনস্ট্রাকশন কি? ইনস্ট্রাকশন তো বেসিক্যালি নাম্বার অফ ইনস্ট্রাকশন, এটা তো আর কিছু না। সেকেন্ড কিসের একক? সেকেন্ড হচ্ছে ওই যে এক্সিকিউশন টাইম, বেসিক্যালি এক্সিকিউশন টাইম। এটা যদি করো, এটাকে তুমি যদি আবার মানে বেসিক্যালি লাখ দিয়ে ভাগ দাও, যে মিলিয়ন লিখতে কয়টা মিলিয়ন লিখতে তো একের পর 1 2 3 4 5 6, টোটাল 6টা জিরো লাগে। তাহলে এই যে এটাকে দিয়ে যদি ভাগ দাও তাহলে তুমি মিনিট এককে ভ্যালুটা পাবো। তাহলে এইটা দিয়ে সাধারণত কোনো কোয়েশ্চেন আসে না, এটা দিয়ে কোয়েশ্চেনের ডেটা আসে। আবার বলতেছি কি, এটা দিয়ে কোয়েশ্চেনের ডেটা আসে। তার মানে আমি তোমাকে বললাম তোমার কম্পিউটার 2 মিনিটসে চলে, এটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে তোমার কম্পিউটার 1 সেকেন্ডে 2 মিলিয়ন ইনস্ট্রাকশন রান করতে পারে। ক্লিয়ার? 1 সেকেন্ডে তোমার কম্পিউটার কি করতে পারে? 2 মিলিয়ন ইনস্ট্রাকশন রান করতে পারে। এখন যেহেতু এখানে এক্সিকিউশন টাইম লিখছি, এক্সিকিউশন টাইম কি? এক্সিকিউশন টাইম আর সিপিইউ টাইমের কোনো পার্থক্য আছে? নাই তো। তাইলে সিপিইউ টাইমের একটা ফর্মুলা আমরা শিখে আসছি না? সিপিইউ টাইম কি ছিল? আইসি ইনটু সিপিআই ইনটু ক্লক টাইম। আসো এবার এক্সিকিউশন টাইমকে চেঞ্জ করি, তাহলে উপরে থাকলো নাম্বার অফ ইনস্ট্রাকশনস যেমন আছে তেমন, নিচে আসলো এক্সিকিউশন টাইমের জায়গায় লিখলাম আইসি ইনটু সিপিআই ইনটু ক্লক টাইম। 10 টু দি পাওয়ার 6 থাকলো, 10 টু দি পাওয়ার 6 এর মতো। ওই 10 টু দি পাওয়ার 6 তো আসতেছে খালি মিলিয়নে কনভার্ট করার জন্য, তাই না? নাম্বার অফ ইনস্ট্রাকশনস এন্ড আইসি, এই দুই বান্দার মধ্যে কোনো পার্থক্য আছে? দ্য অ্যান্সার ইজ না। এদের দুইজনের মধ্যে তো কোনো পার্থক্য নাই, সেম জিনিস দুইটা মিন করে। কাটো, কে বাকি থাকে? 1 ডিভাইডেড বাই সিপিআই ইনটু ক্লক সাইকেল টাইম ইনটু 10 টু দি পাওয়ার 6। ক্লক সাইকেল টাইম কে? ক্লক সাইকেল টাইম তোমার পরীক্ষায় দেওয়াই থাকবে। তাহলে তোমাকে এখানে যদি 2 মিনিটস বলে দেয় এন্ড ক্লক সাইকেল টাইম যদি তোমাকে দিয়ে দেয়, সিপিআই বের করতে পারবো। অর আদার ওয়ে অ্যারাউন্ড, সিপিআই যদি তোমাকে দিয়ে দেয়, কখনো দেয় না ইউজুয়ালি, সিপিআই যদি তোমাকে দিয়ে দেয় তুমি ক্লক সাইকেল টাইম বের করতে পারবা। এখন আবার আসো, সিটি কে কি লেখা যায়? 1 বাই ক্লক ফ্রিকোয়েন্সি। তাহলে এটাকে কি আমি ক্লক ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই সিপিআই ইনটু 1 ইনটু 10 টু দি পাওয়ার 6 এভাবে লিখতে পারি। তাহলে এখান থেকে তুমি ক্লক ফ্রিকোয়েন্সিও বের করতে পারো।
তো বেসিক্যালি আমরা কি বুঝতেছি, মিপস কখনো আমাকে অ্যানসারে চাবে না, তোমাকে মিপস ডেটা আকারে দেওয়া থাকবে। তোমার কাজ হচ্ছে এই যে এইভাবে ফর্মুলা থেকে বের করা কোনটার কি ভ্যালু। তোমাকে মিপস দিয়ে দিলাম আর তার সাথে ধরো যে ক্লক ফ্রিকোয়েন্সি দিয়ে দিলাম, সেখান থেকে তোমার সিপিআই বের করতে হতে পারে। অথবা আদার ওয়ে অ্যারাউন্ড, মিপস দিয়ে দিলাম সিপিআই দিয়ে দিলাম, ওইখান থেকে তোমার ক্লক ফ্রিকোয়েন্সি বের করতে হতে পারে। এমনও হইতে পারে ক্লক ফ্রিকোয়েন্সি, ক্লক সিপিআই তোমাকে দিয়ে দিলাম, তুমি এখন কত মিপসে চলবা এটা আমাকে বের করে দেখাও। যেহেতু তিনটা ভ্যারিয়েবল আছে, তিনটা ভ্যারিয়েবল থাকলে দুইটা যদি দিয়ে দেই আরেকটার ভ্যালু তো অটোমেটিক আমরা বের করতে পারবো, রাইট? Does anyone have any questions? Any questions? Sure? No questions? যদি কোনো কোয়েশ্চেন না থাকে ইনশাল্লাহ আজকে থেকে এক সপ্তাহ পরে 22 ফেব্রুয়ারি কোনো ছুটি আছে কি? 22 তারিখ মোস্ট লাইকলি না। হ্যাঁ, 22 তারিখ কোনো ছুটি থাকার কথা না। আজকে থেকে এক সপ্তাহ পরে 22 তারিখ চ্যাপ্টার 1 এর কুইজ। ওকে, সিলেবাস ফুল চ্যাপ্টার 1 কুইজ আমি সাধারণত 25 থেকে 30 মার্কের নেই। এটার উপর বেস করে ম্যাথ থাকবে, ম্যাথ আর কিছু শর্ট কোশ্চেন্স থাকবে। 20 মার্কের কুইজ, 10 মার্কের ধরো ম্যাথ, 10 মার্কের শর্ট কোশ্চেন। Does anyone have any questions? আমি স্ল্যাকে একটু 5 মিনিট পরে আমি দিয়ে দিচ্ছি স্ল্যাকে অ্যানাউন্সমেন্ট। আর কোনো কোয়েশ্চেন আছে? অলরাইট, যদি কোনো কোয়েশ্চেন না থাকে সবাই ইউ নো দ্য ড্রিল, মেসেজে সবাই আইডি দিয়ে